হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের যে সেমিস্টার রয়েছে সেখান থেকে বাংলা বিষয় থেকে কিন্তু বেশ কিছুদিন ধরে আমি তোমাদের যে গদ্য সাহিত্য রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছি। সেই ভিডিওগুলি যদি না দেখে থাকে অবশ্যই দেখে আসবে। এর আগে কিন্তু আমি মাইকেল মধুসূদন দত্তের যে কাব্য সাহিত্যে অবদান সেটা নিয়ে আর মেঘনাদ বধ কাব্য নিয়ে কিন্তু আলোচনা করেছি। সেগুলো যদি না দেখে থাকে অবশ্যই দেখে আসবে। আজ সেই মাইকেল মধুসূদন দত্তেরই একটা কাব্য নিয়ে আমি আলোচনা করব, যে কাব্যটি নিয়ে দেখো সেটা স্ক্রিনে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, বীরাঙ্গনা কাব্য। এই যে মধুসূদন দত্তের যে বীরাঙ্গনা কাব্য রয়েছে, বীরাঙ্গনা কাব্য সম্পর্কে কিন্তু আজকে আমি সংক্ষেপে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু আমি তুলে ধরবো। ঠিক আছে, তো আলোচনাটি আমি শুরু করছি। দেখো প্রথমে বলেছে এই যে মধুসূদন দত্ত যে রয়েছে অন্যতম কাব্য হচ্ছে বীরাঙ্গনা কাব্য। আমরা দেখব মধুসূদন দত্তকে কিন্তু প্রথমে এর আগে আমি আলোচনা করেছি মধুসূদন দত্ত সম্পর্কে, তাকে কিন্তু শ্রেষ্ঠ কবি বলা হয়। তো তাই বলেছে যে তার অন্যতম যদি কাব্য বলি, এই অন্যতম একটি কাব্য কিন্তু এই বীরাঙ্গনা কাব্য। এই কাব্যটি কত সাল এখানে দেখো বলে দেওয়া হয়েছে, 1862 সালে কিন্তু প্রকাশ হয়েছে। বলছে বাংলা পত্রকাব্যের ইতিহাসে প্রথম পথের দিশারি বীরাঙ্গনা কাব্য। আমরা দেখব এই যে বাংলা পত্রকাব্য রয়েছে, এই পত্রকাব্যের ইতিহাসে প্রথম যে দিশারি রয়েছে সেটা কিন্তু এই বীরাঙ্গনা কাব্য। কি বলেছে, 19 শতকের পটভূমিকায় পুরাণের নারীদের কীভাবে আধুনিক যুগের পটভূমিকায় উপস্থাপন করা যায় তা মধুসূদন দত্ত দেখিয়েছেন এই কাব্যে। মানে এই কাব্যের বিষয়ে আমরা দেখব যে কি বলেছে, যে পুরাণের যে নারীরা রয়েছে, বিভিন্ন বিখ্যাত যে নারীরা রয়েছে, তাদের যে চাওয়া বা পাওয়া বা তাদের বেদনা, ঠিক আছে, সেটাই বলেছে, তাদের যে আর কি মনের চাওয়া বা পাওয়া বেদনা, সেটা আমরা দেখব তিনি এই আধুনিক যুগে কিন্তু পটভূমিকায় কিন্তু সেটা উপস্থাপন করেছেন। আমরা দেখব এর বিষয়ের মধ্যে কিন্তু আরও যখন আমরা দেখব তখন জানতে পারবো। তো কি বলেছে যে 19 শতকে নারী চেতনা আরও গুরুত্ব করে তোলেন এবং বিদ্যাসাগরকে এই কাব্য তিনি উৎসর্গ করেন। আমরা দেখব যে 19 শতকে যে নারীদের চেতনা, ঠিক আছে, তাদের যে চেতনার উন্মেষ ঘটানো, সেই কারণে কিন্তু এই কাব্যগুলিতে তিনি দেখব আমরা এই কাব্যগুলিকে আরও বেশি গুরুত্বপূর্ণ গড়ে তোলেন। আর তার সঙ্গে এই কাব্যগুলিকে কিন্তু তিনি বিদ্যাসাগরকে আর কি অর্পণ করেছেন, তাই বলেছে উৎসর্গ করেছেন, তাই বলেছে 11টি পত্রে পুরাণের নারী সকলেই প্রতিবাদের সুর তিনি শুনিয়েছেন। মানে এই যে 11টি পত্র দেখবো আমরা, এই পত্রের মধ্যে তিনি প্রতিটি নারীর যে সুর, মানে নারীর যে পৌরাণিক কাহিনীর মধ্যে যে নারী চরিত্র রয়েছে সেই নারীদের সুর কিন্তু তিনি এখানে তুলে ধরেছেন, নারীদের যে প্রতিবাদের সুর রয়েছে। ঠিক আছে, তিনি বলেছেন কেউ প্রেমে বা কেউ প্রতিবাদে বা কেউ অধিকার প্রতিষ্ঠায় বা কেউ ন্যায় ধর্ম সঞ্চারে শকুন্তলা, দেখবো আমরা পৌরাণিক কাহিনীগুলির মধ্যে এগুলো এক একটি বিখ্যাত কাহিনী আর কি, বিখ্যাত পৌরাণিক চরিত্র নারীদের। বলেছে যে শকুন্তলার যে ন্যায় ধর্ম সঞ্চার, এই ক্ষেত্রে এইগুলো বিষয়কে কিন্তু তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ঠিক আছে, তাদের যে প্রতিবাদের একটা সুর, এক একটা পৌরাণিক নারীর চরিত্রের যে এক একটা প্রতিবাদের সুর, সেটা কিন্তু তিনি তুলে ধরেছেন। তাই বলেছে দেখো এই যে দ্রৌপদী যে রয়েছে, দ্রৌপদীর কাহিনী আমরা শুনেছি, খুবই বিখ্যাত একটা পৌরাণিক কাহিনী। তারপরে বলেছে জনা, তারা, ঠিক আছে, তারপরে কৈকেয়ী, প্রত্যেকটা স্বতন্ত্রতার স্বাক্ষর রেখেছেন তিনি। মানে এই যে প্রত্যেকটা পৌরাণিক বিখ্যাত যে নারী চরিত্র রয়েছে তাদের যে প্রতিবাদের সুরগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তিনি সেগুলোর এক একটা স্বতন্ত্রতার স্বাক্ষর কিন্তু তিনি রেখে গিয়েছেন এই বীরাঙ্গনা কাব্যের মধ্যে। বীরাঙ্গনা, ঠিক আছে, তারপরে বলছে যে বীরাঙ্গনা অর্থাৎ বীর যে অঙ্গনা বা বীর যে নারী, দেখো কি সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছে। এই বীরাঙ্গনা কাব্যের অর্থ হচ্ছে হলো বীর যে নারী, মানে পৌরাণিক কাহিনীগুলির মধ্যে যে বীর নারীরা ছিল যারা প্রতিবাদের সুর সঞ্চার করেছেন, তাদের ঘটনা কিন্তু তিনি এই কাব্যগুলির মধ্যে তুলে ধরেছেন। এই কাব্যটির মধ্যে বলেছে এই নারীরা কেউ যুদ্ধে যায়নি, প্রত্যেকটি গৃহে থেকে নিজেদের মতো করে কিন্তু প্রতিবাদ করেছে। আমরা দেখবো এটা কিন্তু যুদ্ধে অবতীর্ণ হয়নি, তারা গৃহে থেকে কিন্তু একটা ভীষণ প্রতিবাদের সুর কিন্তু তারা তুলে ধরেছে বা তারা প্রতিবাদ করেছে। বলছে কেবল শকুন্তলা অত্যাচারী, এখানে পুরাণের নারীদের আরও নীতি নিয়ম নেই। বলছে নারীদের আর নীতি নিয়ম নেই, প্রত্যেক নারীর নিজস্ব অভিব্যক্ত নিয়ে মত প্রকাশ করেছে। বলছে প্রত্যেকটা নারী যে নিজস্ব যে অভিমত রয়েছে সেগুলো কিন্তু এখানে সেই মতগুলো কিন্তু প্রকাশ করেছে। তার সঙ্গে বলেছে যেমন কৈকেয়ী ঘোষণা করেছে যেখানে যাব কহিব সেখানে পরম অধর্মচারী রঘুকুলপতি। বলেছে এখানে কৈকেয়ী আমরা দেখব যে এই যে আর কি রাম যে ছিল সে যে বনবাসে চলে গেছে, তার সঙ্গে যে এটা একটা অন্যায় হয়েছে, সেখানে যে
তার যে স্বামী ছিল তার স্বামীর প্রতি যে তার একটা ঘৃণা তৈরি হয়েছে, তাই তিনি বলেছে, দেখো এই অন্যায়ের প্রতি তিনি প্রতিবাদ করে বলেছে যে কইকেয়ী যে ঘোষণা করেছে, বলছে যেখানে আমি যাব সেখানেই বলবো যে পরম অধর্মচারী রঘুপতিকুল। দেখো এখানে সেই রঘুপতির যে রাজা তার সম্পর্কে কিন্তু এটা কইকেয়ী একটা যে প্রতিবাদ, ঠিক আছে, প্রতিবাদের সুর কিন্তু তিনি তুলে ধরেছেন। বলেছে সে চলে যাচ্ছে রাজ্য ত্যাগ করে, যেখানে রাজা নিজের নিয়ম রক্ষা করে না সেখানে কইকেয়ী থাকার প্রয়োজন উপলব্ধি করে না। মানে সে কিন্তু যখন আমরা দেখবো আর কি রাম বনবাসে চলে গিয়েছিল, সেই সময় কিন্তু কইকেয়ী একটা প্রতিবাদ করে সেও কিন্তু চলে গিয়েছিল। বলছে যেখানে রাজা যেই রাজ্যে রাজা রয়েছে, যে রাজ্য ত্যাগ করে আর যেখানে রাজা নিজের নিয়ম রক্ষা করে না সেখানে কইকেয়ীও থাকার প্রয়োজন বোধ করে না। বলেছে যে আবার তারা নিজের প্রেমের কথা সমাপ্ত করে লজ্জা বিসর্জন দিয়ে ঘোষণা করেছে, ঠিক আছে, তার সঙ্গে তার নিজের যে প্রেমের কথা সেটাও কিন্তু সমাপ্ত করে তিনি লজ্জা দিয়ে কিন্তু বিসর্জন করে ঘোষণা করেছে। বলেছে যে তেমনই জনা জানিয়ে দিয়েছে স্বামীর অন্যায় ধর্ম। তার সঙ্গে আরেকটা বিখ্যাত কাহিনী যে জনা ছিল, সে কিন্তু যে স্বামীর অধর্ম সেটাও কিন্তু সে ব্যক্ত করেছে বা প্রতিবাদ করেছে। বলছে বিষয়বস্তু, ভাষায় লালিত্য এবং কাব্য সুষমায় বীরাঙ্গনা কাব্য অন্যতম শ্রেষ্ঠ কাব্য। আমরা দেখব বিষয়বস্তু ভাষার দিক থেকে, ঠিক আছে, তার সঙ্গে লালিত্য কাব্য সুষমার দিক থেকে আমরা দেখব এই বীরাঙ্গনা কিন্তু একটা শ্রেষ্ঠ কাব্য। কি বলা হয়েছে যে সঙ্গতভাবেই বঙ্কিমচন্দ্র লিখেছেন, বঙ্কিমচন্দ্র তাই লিখেছে এই যে বীরাঙ্গনা কাব্য রয়েছে মাইকেল মধুসূদন দত্ত যে রচনা করেছে তার সম্পর্কে লিখেছে যে কবিত্ব শক্তির দিক থেকে বিচার করলে মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য উৎকৃষ্ট। আমরা দেখব যদি কবিত্বর দিক থেকে আমরা বিচার করি, কবিত্ব শক্তির দিক থেকে তার যে মেঘনাদবধ কাব্য রয়েছে সেটা কিন্তু উৎকৃষ্ট কাব্য। তবে কিন্তু যদি আমরা ভাষার লালিত্য আর ছন্দের পরিপাট্যে মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যই কিন্তু আমরা শ্রেষ্ঠ কাব্য। আমরা মানে যদি দেখি যে ভাষার লালিত্য আর ছন্দের যে একটা পরিপাট্যি, ঠিক আছে, ভাষার যে একটা শুদ্ধতা, সেটার দিক থেকে যদি আমরা বিচার করি এই যে বীরাঙ্গনা কাব্য রয়েছে এটা কিন্তু একটা শ্রেষ্ঠ কাব্য মাইকেল মধুসূদন দত্তের কাব্য রচনার মধ্যে, ঠিক আছে। আজ এই বীরাঙ্গনা কাব্যর আলোচনা এতটুকুনি ছিল। আমার আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।